তাকে ইম্যাচিওর বলে ক্রিটিসাইজ করা হয়েছে। তো এটা তো ঠিক উচিত নয় যে একটা কনস্টিটিউশনাল বডি আর একটা কনস্টিটিউশনাল বডিকে ইম্যাচিওর বলবে বা এমপিদের ইম্যাচিওর বলবে, এটা তো ঠিক না। স্পেশালি যখন হাইকোর্টের রায়ে পার্লামেন্টের অনারেবল মেম্বারদের সম্বন্ধে অনেক ডিরোগেটরি রিমার্ক করা হয়েছে, অনেক। তো কাছাকাছি অনারেবল চিফ জাস্টিস যদি বলেন যে পার্লামেন্ট ইজ ইম্যাচিওর বা পার্লামেন্ট মেম্বার্স আর ইম্যাচিওর, তাহলে তো আমাকে বলতে হয় বা অবভিয়াসলি লজিক্যালি চলে আসে যে তাহলে সুপ্রিম কোর্টের জজ সাহেবরাও তাহলে ইম্যাচিওর, কারণ তারাও তো তাদের রায়ের মধ্যে যা বলার কোনো দরকারই ছিল না সে সমস্ত কথাবার্তা আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ অনারেবল পার্লামেন্ট মেম্বারদের সম্বন্ধে আননেসেসারি বলেছেন, কোনো প্রয়োজন ছিল না। যে এমন যেটা বলার ফলে যেটা সুপ্রিম কোর্ট অ্যাপেলেট ডিভিশনকে এক্সপাঞ্জ করতে হয়েছে। দ্যাট শোজ যে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে কোনো রায়ের অংশ বিশেষ যদি এক্সপাঞ্জ করতে হয়, দ্যাট ইট সেলফ শোজ the maturity of the learned judge of the High Court Division. আর না হলে তার রায় ইম্পাঞ্চ করার প্রয়োজন কেন উঠল? এমনকি আনফর্চুনেট হচ্ছে এই যে এমনকি যিনি অথার জাজ অফ দি অ্যাপেলেট ডিভিশন, তিনিও তার 206 পৃষ্ঠার রায়ের 206 পৃষ্ঠায় মেম্বার্স অফ পার্লামেন্টকে ইম্যাচিওর বলেছেন। তো এটা তো ঠিক বাঞ্ছনীয় নয়। আমরা যদি পরস্পরকে যদি সম্মান করতে না শিখি, যদি আমরা একে অপরের প্রতি যদি আমরা আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তাহলে আমাদের দুই পক্ষই বা যারা বলছেন তারা সকলেই তো একটা নিজেদের ইম্যাচুরিটি প্রমাণ করে। জাজমেন্টের 223 এবং 224 এবং আরও অনেক কয় জায়গায় নানান ধরনের ডিরোগেটরি রিমার্ক অথার জাজ মহোদয় করেছেন এবং এই কথাও বলেছেন যে এমপি হওয়ার আগে তাদের কনসিডার করা উচিত যে তারা এমপি হওয়ার যোগ্য কি না। এখন এমপি হওয়ার যোগ্য কি না সেটা তো দেশের তার কনস্টিটুয়েন্টস বুঝেছে, তার যারা ভোটার তারা তাকে ভোট দিয়ে এমপি করে পাঠিয়েছে। এখানে তো সুপ্রিম কোর্টের এই ধরনের রিমার্ক কামিং ফ্রম দ্য হাইয়েস্ট কোর্ট, এটা তো ঠিক মেনে নেওয়া যায় না। যদি এখন এমপি সাহেবরা উল্টো করে যদি বলেন যে হাইকোর্টের জাজরা জজ হওয়ার উপযুক্তি কিনা, বিচারপতি হওয়ার উপযুক্তি কিনা, এটা কি তারা বিবেচনা করে দেখেছেন, তাহলে কেমন শোনা যাবে জিনিসটা? কাজে কথায় তো কথা বাড়ে, এই ধরনের অপ্রাসঙ্গিক কথা কেন অ্যাপেক্স কোর্টের রায়ে আসাটা বাঞ্ছনীয় নয় বলে আমরা মনে করি। এক জায়গায় পেজ 228 উনি বলেছেন যে পার্লামেন্ট ইজ ডিসফাংশনাল। এটাও তো সঠিক কথা হলো। পার্লামেন্ট ইজ ভেরি মাচ ফাংশনাল। তারা মানি বিল পাস করতেছে, তারা বিচারপতিদের বেতন ভাতা দিয়ে পাস করতেছে, তারা সব কাজই তো করতেছে, তাহলে কেন ডিসফাংশনাল কথাটা বলা হলো? আর ইজ ইট নেসেসারি ফর ডিসাইডিং দি ইস্যু? ইট ইজ নট এট অল নেসেসারি। পার্লামেন্ট ডিসফাংশনাল কি ফাংশনাল না, এটা কি ইস্যুর সঙ্গে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। এই সমস্ত কথাই বরঞ্চ ইম্যাচুরিটি অফ দি লার্নেড জাজেস প্রকাশ পায়, যেটা অভিপ্রেত ছিল না। তাছাড়া আমরা আনফর্চুনেটলি আমরা লক্ষ্য করেছি যে এ রায় হওয়ার অনেক আগের থেকেই, এটার হিয়ারিংয়ের অনেক আগের থেকে আমরা এটা খেয়াল করেছি যে অনেক বিচারপতি সেমিনারে বিভিন্ন অনুষ্ঠানে মেম্বার্স অফ পার্লামেন্ট সম্বন্ধে অনেক ডিরোগেটরি রিমার্ক করেন। তাহলে কি তাদের আগেই এই রায় হওয়ার আগের থেকেই কি তারা এটা প্রিকনসিভড নোশন ছিল যে মেম্বার্স অফ পার্লামেন্ট ইজ এ ডিসফাংশনাল, মেম্বার্স অফ পার্লামেন্ট ইম্যাচিওর, অশিক্ষিত, অজ্ঞ? এই কথাগুলো তো আমরা খবরের কাগজে আপনাদের মাধ্যমে আমরা পড়েছি।
তো সেই যে কথাগুলো যদি উনি রায়ের হিয়ারিংয়ের অনেক আগের থেকেই এগুলো যদি বলে থাকেন, তাহলে তো বলা হবে যে এর রায় এবং এর হিয়ারিং সবই মিসকনসিভড। এটা আগের থেকেই চিন্তা ভাবনা করে করা ছিল ওনার মনের মধ্যে। এটা তো উনি শুনানি করা লাগে না, ওনার মনের মধ্যেই তো এটা ছিল যে পার্লামেন্ট মেম্বাররা অজ্ঞ, পার্লামেন্ট মেম্বাররা অশিক্ষিত, পার্লামেন্ট মেম্বাররা জানে না যে তারাও এর উপযুক্ত কিনা। এটা তো আর যাই হোক গুড জাজের বিহেভিয়ার বলে তো মনে হয় না আমার কাছে। লার্নেড অ্যাটর্নি জেনারেল এক প্রসঙ্গে বলেছেন যে 100 পেজ 137, 144, 148 ওখানে এই জিনিসগুলো আছে যে মার্শাল ল থেকে যদি কোনো রায় উদ্ভব হয়, কোনো আইন উদ্ভব হয়, মার্শাল ল থেকে যদি কোনো আইন উদ্ভব হয়, আমি আগে ভুল বলেছিলাম, মার্শাল ল থেকে যদি কোনো আইন উদ্ভব হয়, তো সে আইন অন দ্য ফেস অফ ইট ইজ ইলিগাল। অর্থাৎ জাজ মহোদয় এটাকে ডিসকাউন্ট করার জন্য বললেন যে কেন মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 তো মার্শাল ল পিরিয়ডে হয়েছিল, ফার্স্ট মার্শাল ল, পাকিস্তান আমলে ফার্স্ট মার্শাল ল। কিন্তু উনি হয়তো খেয়াল করেননি যে 10th of April 1971-এ দুটো ইনস্ট্রুমেন্ট মুজিবনগর গভর্নমেন্ট করেছিলেন। একটা হচ্ছে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটাকে আমরা বলে থাকি ফার্স্ট কনস্টিটিউশনাল ডকুমেন্ট। সেকেন্ড ডকুমেন্ট ছিল হচ্ছে ল কন্টিনিউয়েন্স। ল কন্টিনিউয়েন্সে বলা ছিল যে 26শে মার্চে দিদেন ইস্ট পাকিস্তানে যে সকল আইন বলবৎ ছিল, সে সকল আইন বলবৎ থাকবে। এবং পরবর্তীকালে আর্টিকেল 152 অফ আওয়ার কনস্টিটিউশন এবং শিডিউল অফ আমাদের যে শিডিউল তার 3 নম্বর প্যারাগ্রাফও ট্রানজিশনাল পিরিয়ডে যে সমস্ত আইন করা হয়েছে সমস্ত আইনকে প্রোটেকশন দিয়েছে কনস্টিটিউশন ইটসেলফ। কাজে ইট ইজ এ বিট লেট টু সে, এবং এটা আনফর্চুনেট যে উনি মুসলিম ল ফ্যামিলি ল অর্ডিন্যান্সকে টেনে নিয়ে এসছেন টু জাস্টিফাই মার্শাল ল পিরিয়ডের আইনকে জাস্টিফাই করার জন্য উনি 61-এর মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সকে টেনে নিয়ে এসছেন, যদিও এটাকে বৈধতা দেওয়া হয়েছে ইন 1971 10th of April ল কন্টিনিউয়েন্স মারফত। এটা সঠিক হয়েছে বলে আমরা মনে করি না। বারবার বলা হয়েছে যে পার্লামেন্ট মেম্বারগণ স্বাধীন নন। আর্টিকেল 70 তাদের ইন্ডিপেন্ডেন্সকে খর্ব করেছে, এবং এই কারণেই দিস ইজ ওয়ান অফ দি রিজনস যে বলা হচ্ছে যে রিমুভাল অফ জাজেস যেটা 16th অ্যামেন্ডমেন্টে করা হয়েছিল সেটা পার্লামেন্ট মেম্বারদের হাতে থাকা উচিত নয়, কারণ তারা নিজেরাই স্বাধীন নয় বিকজ অফ আর্টিকেল 70। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা যদি নিজেরা একটু অনুগ্রহ করে বাংলা ভাষায় লিখিত আর্টিকেল 70টা পড়ে দেখেন, তো দেখবেন এখানে বলা আছে যে এখানে বলা হচ্ছে এই যে কোনো সাংসদ বা সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, এই কথাটাই কিন্তু আছে। যদি উনি দেন তাতে ওনার কি বলে সদস্য পদ খারিজ হবে, বাতিল হবে, এই কথাটাই তো সেখানে আছে। কিন্তু পার্লামেন্টে কি যায়, বিলস, আইনের খসড়া বিল আকারে যায়। এই বিলগুলো তো দল না, এই বিলগুলো অপোজিশন আনতে পারে, প্রাইভেট মেম্বার্স বিল আনতে পারে, তো বেশিরভাগ ক্ষেত্রে ট্রেজারি বেঞ্চই বিলগুলো আনে। কিন্তু এগুলো কিন্তু দল না, এগুলো আইনের খসড়া বিল। যে পক্ষই আনুক না কেন, যে কোনো পক্ষই আনতে পারে। আপনি আপনার মেম্বার অফ পার্লামেন্টকে বলতে পারেন যে আমাদের এরকম একটা টাইম দরকার, আমাদের জার্নালিস্টদের জন্য এরকম একটা টাইম দরকার। কোনো এমপি সেটা নিয়ে টেবল করতে পারেন এবং সেটা প্রাইভেট মেম্বার্স বিল হিসেবে যেতে পারে। কাজেই ভোটাভুটিটা কিন্তু কোনো দলের বিরুদ্ধে পক্ষে হয় না, ভোটাভুটি হয় কিন্তু বিলের পক্ষে, সপক্ষে বা বিপক্ষে। একবারই মাত্র হতে পারে দলের বিরুদ্ধে, সেটা হচ্ছে যদি নো কনফিডেন্স মোশন থাকে।
যদি নো কনফিডেন্স মোশন থাকে সেক্ষেত্রে আর্টিকেল 70 কামস ইনটু প্লে, যে আপনি দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, দিতে পারবেন কিন্তু দিলে আপনার সদস্যপদ ক্যান্সেল হবে। ভোট যে দিতে পারবেন না তাও না, ভোট আপনি দিতে পারবেন কিন্তু আপনার পদ আর থাকবে না। একটি মাত্র ক্ষেত্রে, সেটা হচ্ছে নো কনফিডেন্স মোশন, সেটাই একমাত্র ক্ষেত্র যেখানে মেম্বার্স অফ পার্লামেন্টগণ কোনো দলের পক্ষে বিপক্ষে ভোট দিয়ে থাকে। অন্য কোনো ক্ষেত্রে দলের পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়ার কোনো সুযোগই নেই। বিলের উপরে ডিবেট হয়, বিলের উপরে ভোটাভুটি। কাজেই এই যে এক্সকিউজ একটা হরদম সবাই মিলে তৈরি করেন, সবাই মিলে যে তৈরি করেন যে আর্টিকেল 70 কাটেল দি ইন্ডিপেন্ডেন্স অফ দি মেম্বার্স অফ পার্লামেন্ট, এটা সঠিক নয়, এটা সঠিক বক্তব্য নয়। মেম্বার্স অফ পার্লামেন্টরা স্বাধীন। এখন তারা সে স্বাধীনতা প্রকাশ করবেন কি করবেন না সেটা তাদের ব্যাপার। আপনারাও তো জার্নালিস্ট, আপনাদের এডিটরের সামনে কি সব কথা বলতে পারেন, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আপনারা ইন্ডিপেন্ডেন্ট নন। এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, বেসিক ফিচার, যেটা দুটি হতে পারে। এবং এই 16th অ্যামেন্ডমেন্ট বাতিল করার ওয়ান অফ দি রিজনস বলা হচ্ছে যে 16th অ্যামেন্ডমেন্ট বেসিক ফিচার অফ দি কনস্টিটিউশনকে খর্ব করেছে। হোয়াট ইজ বেসিক ফিচার? বেসিক ফিচার আর বেসিক স্ট্রাকচার। বেসিক ফিচার বা বেসিক স্ট্রাকচার হলো সংবিধান বা কনস্টিটিউশনের এমন কোনো প্রভিশন, যে প্রভিশন সংবিধানের এক্সিস্টেন্সকে যদি অ্যামেন্ড করা হয় তাহলে নাড়া দিয়ে যাবে, এতই বেসিক সেগুলো। যেরকম ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, নো ডাউট অ্যাবাউট ইট, সেপারেশন অফ পাওয়ার্স, রুল অফ ল, আমরা যে ইউনিটারি গভর্নমেন্ট, দিস ইজ অলসো বেসিক স্ট্রাকচার বা বেসিক ফিচার। তো এই জিনিসগুলো হ্যাঁ, আমরা যে একটা রিপাবলিক, দ্যাট ইজ অলসো বেসিক ফিচার। তো এই জিনিসগুলো আপনি যদি আজকে বলেন যে নো দিস ইজ এ মনার্কি, আপনি যদি আইন পাশ করতে যান যে না আমরা এটা রিপাবলিক রাখবো না, আমরা মনার্কি করব, এটা হবে না। কারণ ইট উইল হিট দ্য বেসিক ফিচার স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। কারণ রিপাবলিক হচ্ছে আমাদের প্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্র। আমরা যে ক্যারেক্টার অফ দি কান্ট্রি, ক্যারেক্টার অফ দ্য নেশন, ক্যারেক্টার অফ দি রিপাবলিক হচ্ছে গণপ্রজাতন্ত্র। এটাকে কোনোভাবেই খর্ব কেউ করতে পারবে না, কোনো আইন দিয়েই করা সম্ভব না। কনস্টিটিউশনের যে কোনো আইনই তো পাশ করতে পারে, তবে আমাদের কনস্টিটিউশন শুধু নয়, পৃথিবীর সর্বত্র সব কনস্টিটিউশন পাশ করে কিন্তু কংগ্রেস নয়, পার্লামেন্ট নয়, করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমেরিকাও তাই হয়েছে, রিপ্রেজেন্টেটিভ দ্য পিপল, সেকেন্ড কংগ্রেসে তারা পাশ করেছিল যে তারা কিভাবে কি চায়। আমাদের দেশে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা 4th of নভেম্বরে ডিসলভ করে যায়, আফটার এই কনস্টিটিউশন আমাদের দেওয়ার পরে এটা ডিসলভ করে যায়। কাজেই দুটো জিনিস, একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আর একটা হচ্ছে পার্লামেন্ট। জনগণের পক্ষ থেকে যে সংবিধান তৈরি করা হয় সেটা করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কিন্তু পরবর্তীকালে পার্লামেন্ট মেম্বাররা বিভিন্ন রকম আইন পাশ করতে থাকেন, দরকার মতন, প্রয়োজন মতন, সময় মতন। তাদের আর্টিকেল 142-তে এই ক্ষমতা দেওয়া আছে। আর্টিকেল 142-তে এই ক্ষমতাও দেওয়া আছে, প্রয়োজনে তারা আমাদের কনস্টিটিউশনকে, এটা শুধু আমাদের বলে না, এটা আমেরিকাও তাই, ইন্ডিয়াও তাই, সব জায়গায় তাই, যে প্রয়োজনে তারা কনস্টিটিউশন বা সংবিধানে কোনো বিধানকে পরিবর্তন করতে পারবেন। তবে সেক্ষেত্রে কিন্তু আমাকে তো এক্সপ্লেন করতে হবে লেজিসলেশন করার ক্ষমতা কার। অবভিয়াসলি পার্লামেন্ট আর্টিকেল 65 লেজিসলেশন করেন, খুব জরুরি কিছু থাকলে প্রেসিডেন্ট করতে পারেন, আর্টিকেল 93-তে উনি অর্ডিন্যান্স করতে পারেন। এছাড়া লেজিসলেটিভ ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের নেই। তো এখানে যেটা হলো, এবং আমরা খবরের কাগজে দেখলাম যে হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে এই যে ডিক্লেয়ার করা হলো 16th অ্যামেন্ডমেন্ট ইললিগাল। তার ফলে 15th অ্যামেন্ডমেন্টে যে ছিল আর্টিকেল 96, সেটাকে তো আবার পার্লামেন্টকে রিভাইভ করতে হবে। কিন্তু সেই রিভাইভালটা না করে সুপ্রিম কোর্ট কী করে এটা করতে পারে, দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার কম্প্রিহেনশন। হ্যাঁ, করতে পারে, কোন জায়গায় করা সম্ভব, মানে করা হয়ে যাবে অটোমেটিক্যালি যদি এটা অরিজিনাল কনস্টিটিউশনের ব্যাপার হয়ে থাকে।
অরিজিনাল প্রভিশন অফ দি কনস্টিটিউশন হয়ে থাকে, তাহলে অটোমেটিক্যালি উইল কাম ব্যাক, কারণ কোনো ভ্যাকুয়াম থাকতে পারবে না। অ্যান্ড ওল্ড ইজ গোল্ড, অরিজিনালটা সবসময় উইল কাম ফরওয়ার্ড। আর আপনারা শুনে অবাক হবেন যে এই হলো প্রথম মামলা যেখানে অরিজিনালকে বাদ দিয়ে মার্শাল ল প্রভিশনকে সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে এবং লিগাল করেছে। এই আপনার আমাদের দেশে তো কি বলে কনস্টিটিউশনের প্রথম মামলা হচ্ছে 8th অ্যামেন্ডমেন্ট, সেখানেও অরিজিনাল প্রভিশনকে ফিরিয়ে আনা হয়েছিল। 5th অ্যামেন্ডমেন্ট, সেখানেও অরিজিনাল প্রভিশনকে ফিরিয়ে আনা হয়েছে। 13th অ্যামেন্ডমেন্ট, সেখানেও অরিজিনাল প্রভিশন অফ দি কনস্টিটিউশন ফিরিয়ে আনা হয়েছে। 7th অ্যামেন্ডমেন্ট, সেখানেও অরিজিনাল প্রভিশনকে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু এই প্রথম যে অরিজিনালটাকে পার্লামেন্ট আনতে চাইছে, সুপ্রিম কোর্ট আনতে দেয়নি। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। এবং আমার মনে হয় with great respect, with utmost humility, I beg to submit, it was not properly done. এখানে আরো মনে রাখতে হবে যে পার্লামেন্ট ইজ নট সাবসার্ভিয়েন্ট টু এনি আদার ব্রাঞ্চ অফ দ্য গভর্নমেন্ট। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, তিনটা বড় ব্রাঞ্চ, জুডিশিয়ারি, পার্লামেন্ট, এক্সিকিউটিভ, সবই কমপ্লিমেন্টারি, কোনোটাই কোনোটার বড়ও না ছোটও, পরিপূরক, একজন আরেকজনের পরিপূরক হয়। আমাদের যেটা ভয় হয় যে যদি এক্সিকিউটিভ ভুল করে, ইট মে বি কারেক্টেড বাই দি সুপ্রিম কোর্ট, জুডিশিয়ারি। যদি পার্লামেন্ট বিয়ন্ড কনস্টিটিউশন কোনো আইন পাস করে, সুপ্রিম কোর্ট ক্যান অলওয়েজ ডিক্লেয়ার ইট আনকনস্টিটিউশনাল, আলটারারিস টু দি কনস্টিটিউশন। কিন্তু সুপ্রিম কোর্ট যদি ভুল করে, তাহলে আমরা কোথায় যাব? আজকে ইজ এ বার্নিং কোয়েশ্চেন, আই লিভ ইট টু ইউ। এখানে তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি? এখন দেখানোর আছে আপনাদের কাছে। একটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এই, কোনো সমস্যা আছে যে জাজমেন্টের মধ্যে অথর জাজ যিনি, তার জাজমেন্টের মধ্যে তিনি অসংখ্য সাইটেশন দিয়েছেন, দেশ বিদেশ, ইন্ডিয়া, আমেরিকা, সব জায়গার অসংখ্য সাইটেশন দিয়ে বলেছেন যে সবাই ক্রিটিসাইজ করছে ফর রিমুভাল অফ জাজেস বাই দি কংগ্রেস অর বাই দ্য পার্লামেন্ট অর বাই দ্য লোকসভা। কিন্তু কথা হচ্ছে যে কোনো দেশে কিন্তু বাদ দেয়নি, কোনো দেশে কিন্তু এখনো পর্যন্ত বাদ দেয়নি, সব দেশে কিন্তু রেখে দিয়েছে। কাছাকাছি যত কথাই হোক না কেন, যে কোনো দেশেই কথাটা হোক না কেন, শেষ কথা হচ্ছে যে তারা পার্লামেন্টের রিমুভাল প্রসেস পার্লামেন্টের কাছেই বা কংগ্রেসের কাছেই বা লোকসভার কাছেই রেখে দিয়েছে। যতই ক্রিটিসাইজ হোক না কিন্তু এইটাকে তারা ছাড়বে। কারণটা কি? কারণ একটা জিনিসকে তারা রেকগনাইজ করে সবসময়, ইট ইজ দ্য পিপল to whom everybody is accountable, the parliament members, the executives, and so also the judges of the Supreme Court. They are accountable to the people. কাজে আমার অ্যাকাউন্টেবিলিটি যদি পিপলের কাছে না থাকে, তাহলে আর কার কাছে থাকবে? এখন অথর জাজ জাজমেন্টের শেষের দিকে 358-59 পাতায় যে কথাটা বলেছেন, আসল রিজন হচ্ছে, আমার মনে হচ্ছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে ফিরিয়ে আনবার আসল রিজনটা আমরা এখানে পেতে পারি। তিনি বলছেন এই কথাটা 358-59 পেজ, এটা there cannot be any doubt about adverse impact if parliament removal mechanism is introduced. More so, the day-to-day overlooking the administration of justice by the Chief Justice will also be hampered in the absence of Supreme Judicial Council mechanism. And in that case, nobody can give guarantee that the incident like the one of Justice Karnan, আপনার জাস্টিস কারনানের কথা নিশ্চয়ই শুনেছেন, ইন্ডিয়া যে একজন আরেকজনের সমানে যে অ্যারেস্ট করতেছে, কি করছে না করতেছে। মজা হচ্ছে যে জাস্টিস কারনানের মতন ঘটনা ঘটার পরেও কিন্তু ইন্ডিয়া কিচ্ছু করে নেই, যা ছিল তাই রেখে দিচ্ছে। কেউ মনেও করে নাই যে এটার জন্য আমাদের এই সিস্টেমটা চেঞ্জ করে ফেলতে হবে। আমরা করতেছি, ওই শুনেই করতেছি আমরা।
ওখানে কত কিছু ঘটে যাচ্ছে, তারা মুভ করে না, আমরা মুভ করে উল্টাই ফেলাইলাম। would not happen in our court also if the judges, এটা শুনেন ভালো করে, if the judges are not accountable in any manner to the head of the institution, the administration of justice is bound to collapse. এইটা হচ্ছে আসল কথা। কারণ তারপরে উনি বলছেন এই কথা, therefore there is no doubt to hold the view that this amendment is ultra vires the constitution. তো তাহলে কি দাঁড়ালো, উনি বলতে চাচ্ছেন, অর্থাৎ জাজ অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ বলতে চাচ্ছেন এই যে আমাকে যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে আমাকে না রাখা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে যদি না রাখা হয়, তাহলে আমার জজ সাহেবরা আমার কথা শুনবে না, তাহলে আমার অ্যাডমিনিস্ট্রেশন চালানো মুশকিল হয়ে যাবে। এই দেখেন কি কথাটা বলছেন উনি, if the judges are not accountable in any manner to the head of the institution, meaning the Chief Justice, the administration of justice is bound to collapse. Why? The judges of the Supreme Court, they are respectable and independent and they're duty bound and responsible. Chief Justice কি হেডমাস্টার নাকি? আর আপনার অন্যান্য জজ সাহেবরা কি ছাত্র যে হেড অফ দ্য ইনস্টিটিউশনকে ওনার ডিসিপ্লিন করতে হবে সবসময়? ওয়াই সো? অ্যান্ড ইফ দ্যাট বি সো, তাহলে আমাদের তো ওই উনি নিজে যে কথা বলেছেন পার্লামেন্ট মেম্বারদের সম্বন্ধে, সে কথাই তো বলতে হয় যে তারা ইম্যাচিউর। কারণ এটা তো আনএক্সপেক্টেড, আনবিলিভেবল যে হাইকোর্ট জাজরা দে ও দেয়ার লয়ালিটি টু দি চিফ জাস্টিস। নো, উই ডোন্ট। চিফ জাস্টিস খালি অ্যাডমিনিস্ট্রেশন দেখবেন, কিন্তু আমি কি করবো না করবো, আমি তো একসময় হাইকোর্ট জাজ ছিলাম, কিন্তু আমাকে তো কোনো দিন কোনো চিফ জাস্টিস কিছু বলে নেই কোনো দিন। ওয়াই নাও? এবং আমার মনে হচ্ছে এইটি হচ্ছে আসল রিজন ফর দিস সুপ্রিম জুডিশিয়াল কিপিং অফ দিস সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আমি তো ওনার রায় থেকে পড়ে শোনাব। ওই সবাই they are all independent. Constitution অনুসারে they are all in 94-4. 94 আমার কথা না, কনস্টিটিউশনের মধ্যে পড়ে দেয় এবার করে কনস্টিটিউশন 94-4। তো সবাই স্বাধীন, এমনকি একজন ম্যাজিস্ট্রেট বা একজন অ্যাসিস্ট্যান্ট জাজ, হি ইজ অলসো ইন্ডিপেন্ডেন্ট so far as judicial work is concerned. So far as judicial work is concerned, is absolutely independent. দেখেন এখানে কি বলা আছে, এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারক বিচার কার্যের ক্ষেত্রে আমরা তো সবসময় মনে করি সুপ্রিম কোর্ট হ্যাজ গট দ্য লাস্ট সে, এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু আমাদের ধারণা এবং আমার মতন অনেকেরই ধারণা যে 7 এক্সেপ্ট দি কনস্টিটিউশনাল অরিজিনাল প্রভিশনসগুলো ছাড়া অন্য যে কোনো বিষয়ে যদি আপনি আল্ট্রাভাইরাস ডিক্লেয়ার করেন, তাহলে সেখানে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায় এবং পার্লামেন্ট কি আইন করে সেই গ্যাপটা পূরণ করতে হবে। যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, কাজে অটোমেটিক্যালি সেটা ফিরে আসবার কোনো অবকাশ নাই বলে আমরা ল কমিশন থেকে তাই মনে করি। আচ্ছা, ওইটা বলার আগে আমি আরেকটা কথা আমি ছেড়ে গেছিলাম বলে নিই, সেটা হচ্ছে এই যে জাজমেন্টের এক যে অনেকখানি জায়গা জুড়ে কোড অফ কন্ডাক্টগুলো দেওয়া হয়েছে অনেকগুলা, কোথাও 39টা। ব্যাপারটা হলো যে এই জাজমেন্টটা হচ্ছে অ্যাপেলেট ডিভিশনের, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের নয়। আমার কথাটাকে বোঝাতে পেরেছি? জাজমেন্টটা তো অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো নয় এটা। তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ওনাদের, আমরা তো বলতে চাচ্ছি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আসবে না আনলেস পার্লামেন্ট ইনঅ্যাক্ট করে। তো ওনাদের কথা যদি ধরেও নিই যে এটা অটোমেটিক্যালি চলে আসলো, তারপর কখন অটোমেটিক্যালি চলে আসবে? যখন ওনারা অর্ডার অফ দ্য কোর্টে সই করবেন, যখন ওনারা লাস্ট পাতায় দেখবেন, শেষ কথাটা দেখো, লাস্ট পাতায় দেখবেন যে অর্ডার অফ দ্য কোর্ট, সেইটা যখন সই হবে তখন ওনাদের রায়টা এফেক্টিভ হয়ে যাবে। তার মানে অ্যাকর্ডিং টু দেম, অ্যাসিউমিং দ্যাট সেই সময় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চলে আসে, তাহলে এর আগেই উনি কোড অফ কন্ডাক্ট কিভাবে করতে পারবেন? কারণ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আওতাতেই কোড অফ কন্ডাক্ট কিন্তু করতে হবে, এবং সেই কোড অফ কন্ডাক্ট করতে হলে ওই অর্ডার অফ দ্য কোর্ট
এই যে এইটা সই করার আগে কিন্তু রায়টা ইফেক্টিভ হচ্ছে না। তো কাজেই ওনাকে যদি কোড অফ কন্ডাক্ট করতে হয়, রায়টা শেষ হলো, শেষ হওয়ার পরে ওনাকে একটা মিটিং কনভিন করতে হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের উদ্যোগে, তখন ওনারা কোড অফ কন্ডাক্ট তৈরি করতে পারবে। তার আগে কিভাবে উনি রায়ের মধ্যে এটা করলেন কি করে? কারণ এই রায়টা তো অ্যাপিলেট ডিভিশনের রায়, এটা তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের রায় না। বিচার্য বিষয় ছিল এটা তো নয়, এটা বিচার্য বিষয় ছিল না। আর্টিকেল 116 বিচার্য বিষয় ছিল না। এনিওয়ে এটা নিয়ে আমি বেশি বলতে চাই না, কারণ ইজ অলরেডি 4 জন মাননীয় বিচারপতি নিয়ে যখন আপনি বলবেন তখন আমি সেটা এক্সপ্লেন করে দেবো। আমি বলছি যদিও এটা উচিত না, কারণ আমরা আমাদের রায় নিয়ে কখনো কথা বলি না। অন্যরা যা খুশি তাই বলতে পারেন, আমরা বলতে পারি না। এটা কনভেনশন। আপনার হ্যাঁ, সেখানে প্রত্যেকটা কিন্তু রেলিভেন্ট, প্রত্যেকটা কিন্তু রেলিভেন্ট, কারণ আমাকে বিল্ড আপ করতে হয়েছে। কারণ আমাদের উদ্দেশ্য ছিল এই 5th অ্যামেন্ডমেন্টের রায়টা আমরা কেন দিয়েছিলাম? দেশকে গণতন্ত্রের পথে নিয়ে আসবার জন্য। আমরা 13th অ্যামেন্ডমেন্টের রায় এবং 7th অ্যামেন্ডমেন্টের রায় তো ওই কাজটাই করার চেষ্টা করছি, দেশকে গণতন্ত্রের পথে নিয়ে আসবার কথা। এবং সেটা করার জন্যই আমাদেরকে অনেক কথা বলতে হয়েছে। হাউ ইট স্টার্টেড, 2300 বছর আগে কিভাবে জিনিসটা শুরু হলো সেটা বলতে হয়েছে। কিন্তু দ্যাট ইজ নট দ্য ইস্যু ইন দিস কেস। আচ্ছা, আপনার জাজমেন্টের প্রশংসা করা হয়েছে যে আপনি বলছেন যে ইলেকশন কমিশনকে স্ট্যান্ড করা, সেটা তো এখনো ইফেক্টিভ। প্রশংসা করা বা না করা সেটা তো কথা না, কথাটা হচ্ছে ওয়েদার ইট ইজ ইস্যু, এটা ইস্যু ছিল কি। এখন রাজনৈতিক প্রসঙ্গ কখনোই কিন্তু সাধারণভাবে কোনো রায় আসে না, আসা উচিত। আপনার ব্রেক্সিটের রায় পড়ে দেখেন, এটা তো পিওরলি পলিটিক্যাল একটা ইয়ের পরে ভিত্তি করে, কী বলে আপনার রেফারেন্ডামের ভিত্তি করে রায়টা হলো। তারপরে কিন্তু পলিটিক্স নাই এর মধ্যে, কোনো পলিটিক্যাল কথাবার্তা নাই। কিন্তু এখানে এত সুপারফ্লুয়াস কথা বলা হয়েছে যে আমরা খেই হারাই ফেলেছি। সোজা কথা, মাঝে মাঝে কোথায় যে গেলাম, কোথায় আসলাম, এরকম মনে হয়েছে রায় পড়তে। এটার আনসার উনি নিজেই দিয়ে দিয়েছেন। কেন উনি বলেছেন যে কেন পার্লামেন্ট মেম্বাররা অদ্ভুত চিন্তা করতে হবে, কারণ আমরা এটা হাইকোর্টে ছিলাম, আমরা কিন্তু অ্যাপিলেট ডিভিশনে ছিলাম। 13th অ্যামেন্ডমেন্ট সবগুলোতে তো এই জাজমেন্ট আপনি অরিজিনাল 13th অ্যামেন্ডমেন্টে ইট ওয়াজ নট এন ইস্যু। তাহলে আমরা বলি কি করে? বরঞ্চ আপনি যেটা মিস করে গেছেন সেটা হচ্ছে এই, বা অনেকেই মিস করে যাচ্ছেন সেটা হচ্ছে এই, যে অ্যাপিলেট ডিভিশনে কিন্তু দুইটা রায় আছে 5th অ্যামেন্ডমেন্ট। একটা হচ্ছে অরিজিনাল রায়, আর একটা হচ্ছে রিভিউ। রিভিউতে কিন্তু পরিষ্কার সমস্ত কিছু কিন্তু ই করে দেওয়া হয়েছে, ইনভ্যালিড করে দেওয়া হয়েছে, এবং কিছু জিনিস কন্ডন করা হয়েছে আপ টু 31 ডিসেম্বর 2012। আর কন্ডন মানেটা কি? কন্ডন কখন হয়? যখন জিনিসটা, বিষয়টা যদি ইললিগাল হয় তাহলে কন্ডন করার প্রশ্ন ওঠে। লিগাল জিনিস তো কেউ কন্ডন করে না। যখন কোনো কন্ডন কেন হবে? যদি এটা ইললিগাল হয় অন দ্য ফেস অফ ইট, তখন এটা কন্ডন করার প্রশ্ন, নানান কারণে কন্ডন করার প্রশ্ন হতে পারে। অ্যাপিলেট ডিভিশন যে কারণে কন্ডন করেছে সেটা আমি আপনাকে হয়তো জানাতে পারি। সেটা হচ্ছে এই যে অলরেডি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আওতায় অনেকগুলো রায় হয়ে গেছিল, এবং এই রায় এবং পার্লামেন্ট কবে করবে? পার্লামেন্ট তো হয়তো জুন জুলাই মাসে করেছে, কিন্তু এটা তো অত তাড়াতাড়ি না করে আরও 1 বছর পরেও করতে পারত, 2 বছর পরেও করতে পারত। কাজেই এই জন্য এটাকে রেখে দেওয়া হলো যে যতদিন পর্যন্ত পার্লামেন্ট কিছু না করছে ততক্ষণ পর্যন্ত ভ্যাকুয়াম থেকে যাবে। কোনো জজ সাহেব যদি কোনো মিসকন্ডাক্ট করে তখন কী করা হবে? কিছু তো করার উপায় নেই। এই কারণেই রেখে দেওয়া হয়েছিল দুটি কারণ। একটা হচ্ছে যে রায়গুলো অলরেডি হয়ে গেছিল সেটা যাতে এফেক্টেড না হয়, কারণ যদি বলে দেওয়া যায় যে ভয়েড অ্যাব ইনিশিও, তো রায়টা এগুলো সব চলে গেল, আগের রায়গুলো সব বাতিল হয়ে গেল। যে সমস্ত জজ সাহেবরা রিমুভড হয়ে গেছিলেন তারা আবার পরের দিনই ফিরে আসবেন। এই একটা ওয়ান রিজন বলে আমার মনে হয়। সেকেন্ড রিজন হচ্ছে যে পার্লামেন্ট কখন করবে তার তো কোনো টাইম লিমিট নাই। কাছাকাছি আমরা সেই পর্যন্ত এটাকে আমরা ভ্যালিড রাখি, সেই জন্য টাইম পর্যন্ত। কাট আউট ডেট হচ্ছে 31 ডিসেম্বর। হ্যাঁ, থাকতে পারে অবিটার দিকটা থাকতে পারে, দিজ আর নট বাইন্ডিং, দিজ আর জাস্ট অবজারভেশনস। আর একটা থাকতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে অবিটার দিকটারও একটা ভ্যালিডিটি থাকে। কাছাকাছি দ্য টু স্কুলস অফ থট। একটা হচ্ছে এই অবিটার দিকটারও ভ্যালিডিটি থাকতে পারে, বাট অতটা শক্ত না, কিছুটা থাকলেও থাকতে পারে। আর অবজারভেশনগুলো অবজারভেশন। এই প্রসঙ্গে বলি যে একটু রাজনৈতিক বিষয় চলে আসবে অনেকখানি। এই রায়টি যখন হয় তখন এর কিছু পর্যবেক্ষণকে ধরে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই রায়ের পরে আর কি এটা আক্ষেপ করে বলছি, কারণ আমরা তো এতদিন বাংলাদেশে আর্টিকেল 1 তাই বলে,
কিন্তু যেখানে পিপুলকে বাদ দিয়ে অরিজিনাল কনস্টিটিউশনকে বাদ দিয়ে মার্শাল ল প্রভিশনকে গ্রহণ করা হচ্ছে বাই সাম সার্কুইটাস ওয়ে, উইথ অল রেসপেক্ট টু দ্য লার্নেড জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, সেক্ষেত্রে এটা বলা ছাড়া কি বলতে পারি? যেখানে পিপুলের কি আসে গেল? এখানে সবাই বলছে পিপুল, সবই তো পিপুলের নামই হয়। মার্শাল ল যখন আসে তখন কি বলে তারা? আপনার আইব খান কি বলেছে যে পিপুলের কারণে আমি আসছি। সো অলসো ইহা এখানেও বলছে যে পিপুলের উদাত্ত আহ্বানে আমি আসলাম। জিয়াউর রহমানও তাই বলছিল, ইরশাদও তাই বলেছিল। কাজে কাজে পিপুল সবসময় ইজ এ পন, নাথিং এলস। কিন্তু এখানে আর্টিকেল 1-এ যে কথাটা পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, কিন্তু যদি অ্যাকাউন্টেবিলিটি টু দ্য পিপুলস রিপ্রেজেন্টেটিভ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি আর এটা পিপুলস রিপাবলিকের বলি কি করে? পিপুলস রিপাবলিক আক্ষেপ করে বলছি যে মেবি জাজেস রিপাবলিক অফ বাংলাদেশ। হ্যাঁ, ওই যে উনি আগে বলছেন। সেই অবস্থান থেকে এখন আপনি শিফট না, আমি শিফট করিনি। আমার রেজিস্ট্রার প্রত্যেকবার গেছে, বক্তব্য থেকে জাজরা না করিনি। এবং এখনো আমি যাই, যখন আমাকে স্ট্যান্ডিং কমিটিতে ডাকা হয়, ইনভাইট করা হয়, আই গো দেয়ার। কারণ মনে করি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করতে হলে এটা আইন করা হবে। আর এরপর এর এদিক ওদিক হলে কি হবে এটা আমি কিছু বলতে চাই না, আপনারাই বুঝে নেন। আমাদের আইন কমিশনের মত আইন ছাড়া, আইন পাশ করা ছাড়া এটা আসতে পারে না। এটি হচ্ছে আইন কমিশনের মত। সেটা তো বলা বড় মুশকিল। বৈধ হবে না অবৈধ হবে সেটা কোর্টে চ্যালেঞ্জ না হলে বলা যায় না। হ্যাঁ ছিল, তারপরেও ছিল। জাস্টিস সাইদুর রহমানের জাজমেন্টও একটা কোড অফ কন্ডাক্ট ছিল। এটা তো একটা মডিফিকেশন করা হয়েছে। রিসেন্টলি হাইকোর্টে একটা